ফিন্যান্স ও ব্যাংকিং প্রথমত অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। প্রথমার্ধে কি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে ব্যবসা বাণিজ্যের কার্যপরিধিও বৃদ্ধি পেয়েছে। ফলে পণ্যবাজারে নানামুখী প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এই প্রতিযোগিতায় মুনাফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয়, যেন উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব। উৎপাদন বা বিক্রয় খরচ একেবারেই কম রাখতে হবে। এতে ব্যবসায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জনের সফলকাম হয়। ব্যবসা প্রতিষ্ঠানটি কী হবে? লাভজনক হবে। সে উদ্দেশ্যে সকল প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সবচেয়ে কাঙ্ক্ষিত উৎস থেকে সংগ্রহ করে এবং পণ্য বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করে। ফলে ব্যবসা প্রতিষ্ঠান অর্থের আগমন ও নির্গমন প্রবাহ সৃষ্টি করে। অর্থের আগমন প্রবাহ ও নির্গমন প্রবাহ, আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ সৃষ্টি হয়। অর্থায়ন অর্থের এই প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে। অর্থায়নের নানাবিধ নীতি এই নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। অর্থায়ন ব্যবস্থাপনায় একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জনে সহায়তা করে। বর্তমানে অর্থায়নকে ব্যবসা প্রতিষ্ঠানের সহায়ক প্রক্রিয়া হিসেবে ব্যবহার না করে বরং ব্যবসার মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়। কি হিসেবে ব্যবহার করা হয়? ব্যবসায়ের মূল চালিকা শক্তি। ব্যবসায়ের মূল চালিকা শক্তি। এবার বলব অর্থায়নের ধারণা। অর্থায়ন কি নিয়ে কাজ করে? অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোনো উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে কারবারে সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয়। কারবারে মালামাল প্রস্তুত ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিল প্রয়োজন হয়, যেমন মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান ইত্যাদি। এগুলো তহবিলের ব্যবহার। তহবিলের এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয়, যেন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। এটা একটি প্রশ্ন। অর্থায়ন বলতে কি বোঝায়? অর্থায়ন বলতে কি বোঝায় বা অর্থায়ন বলতে কি বোঝায় বা অর্থায়ন কি? অর্থায়ন বলতে কি বোঝায় বা অর্থায়ন কি? অর্থায়ন কাকে বলে? অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করা এবং তহবিল ব্যবহার সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়াকে বোঝায়। তোমার এলাকার কোনো দর্জির দোকানে গেলে দেখতে পাবে একজন বা দুজন সেলাই মেশিনে কাপড় সেলাই করছে, আবার হয়তো কেউ কাপড় কাটছে বা বোতাম সেলাই করছে। ফলে একটি দর্জির দোকানের মালিককে তার এই কার্যপ্রক্রিয়া সঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য সেলাই মেশিন ক্রয়, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি প্রয়োজনীয় পরিমাণে ক্রয় করতে হয়। ব্যবসা শুরুতে সাধারণত এসব ক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল সে তার নিজস্ব মূলধন ব্যবহার করে নির্বাহ করে। ব্যয় নির্বাহের জন্য তহবিলের ঘাটতি হলে নিজস্ব মূলধনের সাথে কিছু পরিমাণ অর্থ আত্মীয়স্বজন থেকেও ঋণ নিতে পারে। ব্যবসা চলাকালীন অবস্থায় মাসের শেষে কর্মচারীদের বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য যে ব্যয় নির্বাহের প্রয়োজন হয় সেটি সে কাপড় সেলাই থেকে অর্জিত আয় হতে পরিশোধ করেন। অর্থাৎ কাপড় সেলাই করে এবং তা বিক্রি করে যে লাভ হয় সেই লাভ থেকে কর্মচারীদের বেতন প্রদান করা হয়, দোকান ভাড়া দেওয়া হয়, বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় এবং বিভিন্ন ব্যয় করা হয়। এই আয় থেকে তাকে ঋণের অর্থ পরিশোধেরও পরিকল্পনা করতে হয়। একজন দর্জি দোকানের মালিকের সবসময় প্রত্যাশা থাকে যেন ব্যবসায় আয় থেকে ব্যবসায় ব্যয় নির্বাহ পর কিছু মুনাফা থাকে, যা দিয়ে সে নিজের পরিবারের নৈমিত্তিক খরচ মিটিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে কিংবা ব্যবসায় সম্প্রসারণে ব্যবহার করতে পারে। অর্থাৎ এই লাইন দ্বারা এটা বুঝাচ্ছি যে অর্থাৎ দোকানের মালিক
ব্যবসায়ী বিক্রিত পণ্য হতে যে অর্জিত লাভ করেছে সেই লাভ থেকে যেন কিছু মুনাফা থাকে, ব্যয় নির্বাহের পরও, মানে ব্যয় করার পরও যেন কিছু মুনাফা থাকে এবং সেই মুনাফা দিয়ে পরিবারের নৈমিত্তিক খরচ মিটিয়েও যেন আবার সঞ্চয় করে রাখতে পারে। সুতরাং একজন দর্জি দোকানের মালিক যদি তহবিলের উৎস ব্যবহার সংক্রান্ত একটি পরিকল্পনার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে, তবেই সে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করে মুনাফা অর্জন করতে পারবে। অন্যথায় দেখা যাবে কাপড় সেলাই করতে সুতা প্রয়োজন কিন্তু নগদ অর্থ নেই বলে খরিদ্দার ফেরত যাচ্ছে, অথবা পুরাতন মেশিনটি পরিবর্তন করে নতুন মেশিন ক্রয় করার তহবিল নেই বলে ব্যবসাটি বন্ধ করে দিতে হচ্ছে। ব্যবসা অর্থায়ন বা ফিন্যান্সে ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কখন কী কারণে কত তহবিল প্রয়োজন এবং কোথা থেকে সেই তহবিল সরবরাহ করা উচিত তা নিয়ে আলোচনা করা হয়। পরিবারে অর্থায়নের প্রয়োগ আছে। সাধারণত প্রতিটি পরিবারের এক বা একাধিক আয়ের উৎস থাকে। চাকরি, ব্যবসায়, কৃষিকাজ, আত্মোদ্যোগ ইত্যাদির মাধ্যমে পরিবার বেঁধে আয়ের সংস্থান হতে পারে। আবার দৈনন্দিন বাজার খরচ, বাড়ি ভাড়া, স্কুলের বেতন, বিভিন্ন বিল প্রদান ইত্যাদি খাতে পরিবারের নিত্যনৈমিত্তিক ব্যয় সংগঠিত হয়। আয়ের সাথে যেমন ব্যয়ের সঙ্গতি রাখা প্রয়োজন, তেমনি ব্যয়ের সঠিক সময়ের দিকটাও সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন। যখন যে পরিমাণ ব্যয় প্রয়োজন তখন সে পরিমাণ অর্থ না থাকলে হয়তো স্কুলের বেতন বকেয়া হয়ে যাবে, ফলে স্কুল থেকে নাম কাটাও যেতে পারে। পূর্ব পরিকল্পনা মাফিক এই তহবিলের উৎস নির্ধারণ ও তার সুষ্ঠু ব্যবহারই পরিবারের ক্ষেত্রে অর্থায়নের প্রক্রিয়া ও নিত্যনৈমিত্তিক এই ধরনের প্রয়োজন ছাড়াও মাঝে মধ্যে পরিবারকে তার আয়ের বাইরেও বড় অঙ্কের ব্যয় করতে হতে পারে। বাসার নতুন টেলিভিশন কিংবা রেফ্রিজারেটর ক্রয়ের জন্য যদি আয়ের নিয়মিত উৎস থেকে অর্থ সরবরাহ করা সম্ভব না হয়, তখন দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করা যেতে পারে। সেক্ষেত্রে ঋণ ফেরত দেওয়ার একটি পরিকল্পনা করার প্রয়োজন হয়। ফলে পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ ও ব্যবস্থাপনা করতে অর্থায়নের ধারণা সহায়তা করে। একটি বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিচিত হওয়া যায়। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, সেখানেও আয় ব্যয় পরিকল্পনা ইত্যাদি থাকে। বিদ্যালয় কি? এই প্রশ্ন আসতে পারে। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, সেখানে আয় ব্যয় ও তহবিল ইত্যাদি থাকতে পারে ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত ছাত্রদের বেতন, পরীক্ষার ফি, ভর্তি ফি এসব উৎস তহবিল থেকে সংগ্রহ করে। শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত ছাত্রদের বেতন, পরীক্ষার ফি, ভর্তি ফি এসব উৎস থেকে তহবিল সংগ্রহ করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথা থেকে তহবিল সংগ্রহ করে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত ছাত্রদের বেতন, পরীক্ষার ফি, ভর্তি ফি এসব উৎস থেকে তহবিল সংগ্রহ করে। সুষ্ঠুভাবে ক্লাস করার জন্য পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে তহবিল দিয়ে বিভিন্ন প্রকার ব্যয় নির্ভর করতে হয়। যেমন এদেরকে কী ব্যয় করতে হয়? শিক্ষক কর্মচারীদের বেতন দিতে হয়, ঘর ভাড়া প্রদান, বিদ্যুৎ বিল প্রদান, বিভিন্ন প্রকার সংস্করণ ব্যয়, কম্পিউটার ও আসবাবপত্র ক্রয়। ফলে প্রতিষ্ঠানটির বহুভূত কার্যপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তহবিলের বিভিন্ন উৎস ও ব্যবহারের বিবিধ খাত বিবেচনা করে যথাযথভাবে তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করা বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়ন। উপরের উদাহরণগুলোর মধ্যে দর্জির দোকান একটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান, কিন্তু পরিবার ও বিদ্যালয় মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয়। বর্তমান পাঠ মূলত মুনাফা অর্জনকারী ব্যবসা বা কারবারি প্রতিষ্ঠানের অর্থায়নে জড়িত। একজন মুদি দোকানির অর্থায়ন প্রক্রিয়াটি কেমন? মুদি দোকানি পণ্য বিক্রয় করে মুনাফা অর্জন করে। এবার পণ্য বিক্রয়ের জন্য তাকে পণ্য ক্রয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারী বেতন প্রদান ইত্যাদি চলতি খরচ যা সম্পাদন করতে হয়। আবার কখনো কখনো ক্রেতার প্রয়োজনে তাকে দোকানের আয়তন বৃদ্ধি, রেফ্রিজারেটর ক্রয় ইত্যাদি বড় করে খরচ এগুলো করতে হয়। এটাই হচ্ছে, এখানে একটু রিডিং করে নিলে হয়ে যাবে। আমরা অর্থায়নের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এখন আমরা কি নিয়ে পড়ব? অর্থায়নের শ্রেণীবিভাগ।
অর্থায়ন প্রক্রিয়া একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্যও গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রতিষ্ঠানই একটি অর্থায়ন প্রক্রিয়ার সাথে জড়িত। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রক্রিয়া বিভিন্ন রূপ নেয়। এবার আমরা অর্থায়নের এই ধরনের একটি শ্রেণীবিভাগ আলোচনা করব। যদিও আমাদের পাঠের মূল বিষয় কারবারি অর্থায়ন, কিন্তু এখানে আমরা অন্য কিছু প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়াও একটি সংক্ষিপ্ত ধারণা পাব। আগে আমরা বলে নিই অর্থায়ন কত প্রকার। অর্থায়ন 6 প্রকার: পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান, ব্যবসায় অর্থায়ন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তো অর্থায়ন কত প্রকার? 6 প্রকার। আবার একটু রিপিট করি। পারিবারিক অর্থায়ন। তো পারিবারিক অর্থায়নটা আমরা পড়ি। পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা হয়। পারিবারিক অর্থায়ন মানে পরিবারের যে অর্থায়ন হয়, পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়। পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয়, তবে বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু বান্ধব থেকে অর্থ ঋণ হিসেবে নেওয়া যায়। নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয়। স্থায়ী সম্পদ যেমন টিভি, ফ্রিজ, গাড়ি, গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়, কিন্তু সংগৃহীত তহবিল সীমাবদ্ধ বলে এর উপযুক্ত ব্যবহার প্রয়োজন। যদি পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হয়, তবে সেটা ভবিষ্যতে ব্যবহারের জন্য সঞ্চয় করা হয়। সরকারি অর্থায়ন কি? প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে। প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে। প্রতিটি সরকারের একটি কি আছে? প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে। একটি সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। সরকারকে দেশের সার্বিক উন্নয়নে অনেক খাতসমূহ অর্থে ব্যয় করতে হয়। অনেক খাতসমূহ, কী কী খাতসমূহ আছে আমরা একটু দেখি। রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো ইত্যাদি। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করতে হয়, যেমন আয়কর, মূল সংযোজন করা, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, স্বয়ংসেবী প্রাইস বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি। সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ। এটা আসতে পারে এমসিকিউতে। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সমাজ কল্যাণ। অথবা কোন অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ? সরকারি অর্থায়নের। সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয়। সরকারি অর্থায়নের ব্যয় আয় অপেক্ষা বেশি হতে পারে। সরকারি মালিকানার বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান থাকে যা অপেক্ষাকৃত কম লাভজনক হতে পারে, যেমন বিসিআইসি এর অধীনে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো। বিসিআইসি এর পুনরূপ কি? এটা দেওয়া নেই, আমি বলে দিচ্ছি। বিসিআইসি এর পুনরূপ হবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো। সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নের প্রচুর অর্থের প্রয়োজন হয়। যদি সরকারের বাজেট হতে সম্পূর্ণ অর্থের সংস্থান করতে হয়, অনেক সময় সরকারের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত ব্যয়ের জন্য অর্থের সংকট সৃষ্টি হতে পারে। ফলে অনেক সময় সরকার বিভিন্ন উৎস থেকে বিভিন্ন বৈদেশিক ঋণ নিতে হয়। এডিবি এর পুনরূপ কি আসতে পারে? এডিবি এর পুনরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আইডিবি এর পুনরূপ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। তবে ঋণ প্রদানের সময় এসব প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শর্ত জুড়ে দেয়, যা দেশের উন্নয়ন ও ভাবমূর্তি সংরক্ষণের জন্য
সামঞ্জস্য নাও হতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় সরকার অন্যান্য উৎস থেকে অর্থের সংস্থান করতে চায়। বর্তমানে বিশ্বব্যাপী এবং আমাদের দেশে সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে বৃহৎ প্রকল্পগুলোর অর্থায়ন করা হয়ে থাকে। এ ধরনের অর্থায়নকে প্রকল্পকে পিপি বলা হয়। পিপিপি ট্রিপল পি পিপিপি পিপিপি এর পুনরূপ আসতে পারে মাস্ট বি হচ্ছে পিপিপি এর পুনরূপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আন্তর্জাতিক অর্থায়ন, এবার আলোচনা হবে আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানির খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ। বাংলাদেশ প্রধানত কি প্রধান দেশ? আমদানি নির্ভর। কি প্রধান? আমদানি নির্ভর। প্রতি বছর বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারি, ঔষধ, পেট্রোলিয়াম ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অপরপক্ষে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হচ্ছে। রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা যায়। এই ঘাটতি পূরণে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি বা রপ্তানি খাতসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং এই সংক্রান্ত ঘাটতি কীভাবে ব্যবস্থাপনা করা যায় তা আলোচনা করা হয়। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান, এখন আলোচনা হবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান। সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে যা মানব কল্যাণে বা দরিদ্র বঞ্চিত মানুষের সেবা নিয়োজিত। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ সমতুল্য বা পণ্য বা সেবার বেতন মুনাফা, এখানে কিছু পড়া নেই। ব্যবসা অর্থনীতি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট অর্থায়ন হচ্ছে ব্যবসা অর্থায়ন, মোস্ট ইম্পর্টেন্ট অর্থায়ন। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসা অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। নম্বর প্রশ্ন, অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কি? ব্যবসা অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। এখন আসি ব্যবসা প্রতিষ্ঠান কাকে বলে? ব্যবসা প্রতিষ্ঠান কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠান বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠান বলে। ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটি ব্যবসা অর্থায়ন। ব্যবসা অর্থায়ন কি? এটা বুঝতে পারেন। প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন ব্যবহার করে সেটি ব্যবসায় অর্থায়ন। সেটি কি অর্থায়ন? ব্যবসা অর্থায়ন। অংশীদারি কারবার, আবার এটা হচ্ছে কারবারি প্রতিষ্ঠানগুলোকে আবার কয় ভাগে ভাগ করা যায়? কারবারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে 3 ভাগে ভাগ করা যায়: এক মালিকানা কারবার, অংশীদারি কারবার ও যৌথ মূলধনী ব্যবসা। এই 3 প্রকার প্রতিষ্ঠানের এই অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো বিনিয়োগের জন্য এই 3 বিভাগের সাধারণ বৈশিষ্ট্য কি? এই 3 প্রকারের ব্যবসা অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য কি? বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ, অর্থ ব্যবস্থাপনা। অর্থ সংগ্রহের ক্ষেত্রে স্বীয় মূলধন ও ঋণ উৎস হিসেবে ব্যবহৃত হয়। ব্যবসা অর্থায়নের এই পাঠের মূল বিষয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবারি প্রতিষ্ঠান সাধারণত ছোট প্রতিষ্ঠান, যা এক মালিকানা। এটা আসতে পারে বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প, এটা পড়তে হবে না। এখানে এত কিছু পড়া নেই, আমরা পরের সাইড যাই।
এখন আমরা আলোচনা করব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে। যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণত সে দেশের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আবর্তিত হয়। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এ ধরনের সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো মুনাফাভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান, তবে এদের অর্থায়ন প্রক্রিয়া সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন প্রকৃতির। এই ব্যাংকগুলো মানুষের ক্ষুদ্র তহবিলকে সংগ্রহ করে বিভিন্ন মেয়াদি আমানত সৃষ্টি করে এবং আমানতকারীকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। আবার এই তহবিল থেকে ব্যাংকগুলো বিভিন্ন কারবারে উদ্যোক্তাদের ঋণ প্রদান করে। এছাড়া ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়। এই ঋণের উপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ ধার্য করে, কিন্তু ব্যাংক কর্তৃক ঋণ গ্রহীতার জন্য ধার্যকৃত সুদের হার আমানতকারীকে প্রদায় সুদের হার হতে অপেক্ষাকৃত বেশি। এই দু ধরনের সুদের হার পার্থক্যকে ব্যাংকগুলোর মুনাফা। ব্যাংকিং অধ্যায়ে আমরা এইসব প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানবো। কিছু নাই। এখন আমরা আলোচনা করব কারবারি অর্থায়নের গুরুত্ব। কারবারি অর্থায়নের গুরুত্ব। বর্তমানে প্রতিযোগিতামূলক মুক্ত বাজার ব্যবস্থায় মুনাফা অর্জনের জন্য প্রতিটি সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ গুরুত্বের সাথে পূর্ব পরিকল্পনা মাফিক অর্থায়ন করতে হয়। সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার ব্যবহারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি হ্রাস পায় এবং মুনাফা বৃদ্ধি পায়। নিচের বিষয়সমূহ অর্থায়ন ব্যবস্থাপনাকে অধিক অর্থবহ করে তোলে। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়ন সম্পর্কিত ধারণা বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশের একটি উন্নয়নশীল দেশ বলে আর্থিক সংকট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এই সংকটের জন্য কারবার প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করা একটি দুরূহ কাজ। উদাহরণ হিসেবে বলা যায়, একটি প্রতিষ্ঠানের কাঁচামাল কেন প্রয়োজন, কিন্তু অর্থ সংকটের জন্য সে যদি যথাসময়ে উপযুক্ত পরিমাণে কাঁচামাল কিনতে অপারগ হয়, তাহলে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অর্থায়ন সংক্রান্ত ধারণা এখন অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। উন্নত বিশ্বের মতে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সংগঠিত নয় বলে এখানে কিছু নেই। এগুলো একটু রিডিং পড়ে নিলে হয়ে যাবে। এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আছে কারবারি অর্থায়নের নীতি। কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কারবারের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ, স্বল্প দীর্ঘমেয়াদে সেই তহবিল বিনিয়োগ ও তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনাকে বোঝে। পরীক্ষা আসতে পারে কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে বোঝায় কারবারের জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ, স্বল্প ও দীর্ঘমেয়াদী সেই তহবিল বিনিয়োগ এবং তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনাকে। এই ব্যবস্থাপনার কিছু নীতিমালা আছে যা নিচে তুলে ধরা হলো। তারল্য বনাম মুনাফা নীতি। এর একটু রিডিং পড়ে নিলে হয়ে যাবে। উপযুক্ততার নীতি রিডিং পড়লে এগুলো হয়ে যাবে, সহজ আছে। আর্থিক ব্যবস্থার কার্যাবলী, এই তো মোস্ট ইম্পর্টেন্ট একটা। আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপনার কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপকেরা দু ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে। কয় ধরনের নিয়ে কাজ করে? দু ধরনের। কি কি? এক নম্বর আয় সিদ্ধান্ত বা অর্থায়নের সিদ্ধান্ত, এবং ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। এগুলো পড়ে নিতে হবে। অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা, এটাও রিডিং হয়ে যাবে। তারপর পরের ক্লাসে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা।